গত বছরের ৫ আগস্ট বাংলাদেশে ক্ষমতার নাটকীয় পট পরিবর্তনের পর ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কে যে ধরনের আমূল পরিবর্তন এসেছে তা এক কথায় নজিরবিহীন। বহুদিনের মিত্র দুটি দেশের সরকার এখন দৃশ্যতই পরস্পরকে সন্দেহ ও অবিশ্বাস করছে। ঠিক শত্রুতা না হলেও সম্পর্ক গড়াচ্ছে বিদ্বেষের দিকে। বাংলাদেশের পথে প্রান্তরে দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা স্লোগানের ধ্বনি আর পাশাপাশি ভারত জুড়ে বাংলাদেশ বিরোধী প্রচারণা কিংবা কথিত বাংলাদেশিদের বিরুদ্ধে অভিযান দুই দেশের মাঝে আচমকাই যেন অনতিক্রম্য একটি দূরত্ব তৈরি করে ফেলেছে। যে বাংলাদেশকে ভারত তাদের প্রতিবেশী বা সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র বলে দাবি করত, সেই দেশে এখন ভারতের ভিসা কার্যক্রম প্রায় বন্ধ। বাংলাদেশকে দেওয়া বিভিন্ন বাণিজ্য সুবিধাও একের পর এক বাতিল। দেশটিতে অবকাঠামো, জ্বালানি সহ বিভিন্ন খাতে ভারতের বহু প্রকল্পের কাজও অনির্দিষ্টকালের জন্য মুলতবি করা হয়েছে। প্রায় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী বিডিআর ও বিএসএফ এর মধ্যে সংঘাত ও সংঘর্ষ ঘটছে। কখনো আবার এতে যোগ দিচ্ছে দুদেশের স্থানীয়রাও। দুদেশের মধ্যে সাংস্কৃতিক আদান প্রদানও একরকম স্তব্ধ। এমনকি পর্যটন বা চিকিৎসা সফরও এখন সাধারণের নাগালের বাইরে। বস্তুত ভারত এটাও পরিষ্কার বুঝিয়ে দিয়েছে যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে তারা ন্যূনতম প্রয়োজনের বাইরে পুরোদস্তুর কোনো এঙ্গেজমেন্টে যেতেও আগ্রহী নয়, যে কারণে গঙ্গা চুক্তির নবায়ন কিংবা অভিন্ন নদীগুলোর পানি ভাগাভাগির মতো গুরুত্বপূর্ণ আলোচনাও থমকে আছে। বস্তুত দুদেশেই পর্যবেক্ষক ও বিশ্লেষকরা এটা মানেন। বাংলাদেশে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর গত এক বছরে ভারতের সঙ্গে তাদের সম্পর্ককে ঠিক বন্ধুত্বপূর্ণ বা স্বাভাবিক বলা চলে না কোনো মতেই। ওয়ার্কিং রিলেশনশিপ বা কাজ চালানোর মতো সম্পর্কটা হয়তো কোনো ক্রমে টিকে আছে, কিন্তু পারস্পরিক আস্থা বা ভরসার জায়গাটা যে হারিয়ে গেছে এটা বোঝার জন্য রাষ্ট্রবিজ্ঞানী হওয়ারও কোনো দরকার নেই। আর সম্পর্কের এই অবনতির ক্ষেত্রে কূটনৈতিক, রাজনৈতিক বা অর্থনৈতিক সকল ধরনের মাত্রা বা ডাইমেনশনই কিন্তু আছে। দিল্লির দিক থেকে এই ফ্যাক্টগুলো ঠিক কিভাবে কাজ করছে, অথবা ঠিক কোন কোন দৃষ্টিকোণ দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে ভারতের সিদ্ধান্তকে প্রভাবিত করেছে, এই প্রতিবেদনে দেখার চেষ্টা করা হয়েছে সেটাই। সম্পর্কটা ছিল একজন মাত্র ব্যক্তির সঙ্গে, যে দ্বিপাক্ষিক সম্পর্ককে মাত্র এক বছর আগেও দুই দেশের সরকার সোনালী অধ্যায় বলে বর্ণনা করত, সেটা এত দ্রুত কিভাবে মুখ থুবড়ে পড়ল। দিল্লিতে এখনও কান পাতলেই তার নানা ব্যাখ্যা শোনা যায়। সবচেয়ে গ্রহণযোগ্য ব্যাখ্যাটা হলো, আসলে ভারতের এই তথাকথিত সুসম্পর্কটা ছিল একজন ব্যক্তি বা একটি দলের সঙ্গে, পুরো দেশের সঙ্গে নয়। দিল্লিতে পররাষ্ট্রনীতির বিশেষজ্ঞ ওপি জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটির অধ্যাপক শ্রী রাধা দত্ত বলেন, বলতে কোনো দ্বিধা নেই, শুধু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রিজম দিয়ে বাংলাদেশকে দেখেছিল ভারত, আর এজন্যই দিল্লিকে আজ চরম মূল্য দিতে হচ্ছে। তার কথায়, ভারতের একটা ঐতিহাসিক সম্পর্ক ছিল আওয়ামী লীগের সঙ্গে, এবং অবশ্যই সেটা শেখ হাসিনার সঙ্গে। তারপর উনি যখন ২০০৯ সালের জানুয়ারিতে নির্বাচিত হয়ে আসলেন, সেই যে কাজটা শুরু করেছিলেন ভারতের সঙ্গে, সেটা ও দেশের কোনো সরকারই এর আগে করতে পারেনি। তিনি আরও জানিয়েছেন, শেখ হাসিনা শুধু ভারতের সিকিউরিটি কনসার্নগুলোই অ্যাড্রেস করেননি, ভারত যেভাবে ট্রেড বা কানেক্টিভিটি প্রজেক্টগুলো চেয়েছিল সেটাও তার মতো করে আগে কোনো সরকার করেনি। কিন্তু এই সুবিধা পেতে গিয়ে ভারত বাংলাদেশের ভেতরে কি অন্তর্দ্বন্দ্ব তৈরি হচ্ছে, কিংবা শেখ হাসিনার কার্যকলাপ নিয়ে জনরোষ সৃষ্টি হচ্ছে কিনা, সেদিকে নজর দেওয়ার প্রয়োজন বোধ করেনি। তিনি বলেন, বিষয়টা এমন যে একদম একজনের সঙ্গেই শুধু কাজ করছি, কিন্তু সে কি করছে সেটাকে ইন্টারনাল ম্যাটার বলে ইগনোর করে যাচ্ছি। আমরা শুধু দেখছি আমাদের সঙ্গে তো সম্পর্ক ভালো আছে, বাকিটা আমাদের কিচ্ছু আসে যায় না। শ্রীরাম দত্ত বলেন, এই পুরো জিনিসটার একটা ড্রাস্টিক ট্রান্সফরমেশন হলো ৫ আগস্টে। আর ঠিক তার আগে এটাও আমরা দেখেছি, একটা চরম বিদ্বেষ তৈরি হচ্ছিল শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিরুদ্ধে, আর তাদের স্বাভাবিক মিত্র হিসেবে ভারতের বিরুদ্ধেও। এরপর যখন সেই ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ভারতেই আশ্রয় ও আতিথেয়তা পেলেন, ভারতের বিরুদ্ধে ক্ষোভটা তাতে আরও বাড়ল। সেই জায়গা থেকেই বাংলাদেশে যে একটা অদ্ভুত রাগ ভারতের ওপর তৈরি হয়েছিল, আজকের দ্বিপাক্ষিক সম্পর্ক ঠিক সেটারই প্রতিফলন ঘটেছে বলে মনে করেন আন্তর্জাতিক সম্পর্কের এই বিশেষজ্ঞ। ডেস্ক রিপোর্ট, বার্তাবাজার।